পুলিশ ফাইল। ঘরটা অন্ধকার করে রেখেছিস কেন? বৌদি লাইটটা বন্ধ করতে বলেছিল, একটু ঘুমিয়ে গেছে বোধহয়। ডাকবো? না না, থাক থাক, আমি বাইরে যাচ্ছি, সবাই বাইরে আসে। সবাই এই ঘরে ছিল, হঠাৎ বৌদি চিৎকার করে সবাইকে তাড়িয়ে দিল ঘর থেকে, তারপরে লাইটটাও বন্ধ করে দিল। কান্নাকাটি করে দিলাম। এক ফোঁটাও কান্নাকাটি করেনি। কাঁদবে কি? শোকে যে পাথর হয়ে গেছে, পাথর কিভাবে কাঁদবে? একবার বলছে ওর বিয়ে হয়ে গেছে, আবার বলছে এত ফুল দিয়ে ঘরটা সাজানো হয়েছে কেন, আবার বলছে ফুলগুলো সব ওরা পুড়িয়ে দেবে। আস্তে 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 জেগে যাবে। আমাদের অনেক কাজ এখন বাকি আছে। শ্মশান থেকে ফিরে স্নান করতে হয়। মনটাকে শক্ত কর বাবা, আমাদের লড়তে হবে। চল হরি, দরজাটা বন্ধ করে দিই। গলার দাগটা নেই তো? কি রে, গলার দাগটা চলে গেছে তো? মা, তুমি চুপ করো না, তুমি চুপ করো না। একটু শান্ত হন কাকিমা। তুমি দেখে নিও, ওরা সবাই শাস্তি পাবে। আমি কাউকে ছাড়বো না মা, তুমি একটু চুপ করো মা। তুই কি করবি? তুই কি করবি? তুইও তো শিক্ষিত ছেলে, তুইও তো শিক্ষিত ছেলে রে। তুই তো বিয়ে করে মুখে গলা চুপ দিয়ে দিবি। না মা, না না, মা এরকম করে বলো না মা। যা আমার কাছ থেকে, সাথে যা। কাকিমা, অমন করো না, তুই দাম দিয়ে দিবি। তুই কি মনে করিস তুই পড়াশোনা শিখেছিস মানে যা ইচ্ছে তাই করবি? যাও, 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 তোমরা সবাই চলো। যাও রে, যাও রে, যাও। আরে, আরে, তোর দিদি। আজ এক অদ্ভুত অন্ধকারের গল্প এনেছি আপনাদের কাছে। আপনি যদি শিক্ষিত হন তাহলে এই ঘটনাটি দেখার পর আপনি লজ্জায় অন্ধকারে মুখ লুকাবেন। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের এক শিক্ষিত সম্ভ্রান্ত বিত্তবান পরিবারের। বাড়ির মালিক একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সুখের সংসার। চাকরি থাকতে থাকতেই মেয়েকে সুপাত্রস্থ করবেন ভেবে তিনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। আর তারপর সৎপাত্র পেতে তাকে আর বেশি বেগ পেতে হয়নি। আমি ইচ্ছে করে আর ফুল দিয়ে ঘর সাজাইনি, বুঝলে? কি হবে, শুধু শুধু পয়সার অপচয়। বাইরে সব লোকজন চলে গেছে, বাঁচা গেছে। এখানে আসার জন্য আমি কতক্ষণ ধরে ছটফট করছি জানো? এই এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, কি হয়েছে? আমি যেটা বলি একদম সত্যি কথা বলি। আজকের দিনে তোমার আমার জন্য যে সময়টা বরাদ্দ আছে সেখান থেকে 1 মিনিট নষ্ট মানে পুরো একটা বছর নষ্ট। এই দেখো এদিকে, আমি কিন্তু আর একদম সময় নষ্ট করতে চাই না। চলো শুরু করো। কি শুরু করবি? কথা মানে আমি বলতে চাইছি কেমন লাগছে বলো। বাড়ির সবাই খুব ভালো। আচ্ছা, আর আমাকে জানি না। দেখো, সবসময় এরকম হাসি খুশিতে একটা জিনিস জানবে, জীবনে টাকা পয়সা উপার্জন করা খুব সহজ, কিন্তু সুখ শান্তি এসব অ্যাচিভ করা কিন্তু মোটেও সহজ নয়, বুঝলে? সেই গুরুজনদের আশীর্বাদ আর আমি আর তুমি যদি ঠিক থাকি সেটাই তো খুব সহজ। এক্স্যাক্টলি,
আরে আমি তো এটাই বোঝাতে চাইছি। দেখো, গুরুজনদের সম্মান করা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, এগুলো ভীষণ দরকার। এর পাশাপাশি একটা জিনিস জানবে, যে জীবনে একটা আদর্শ থাকা চাই। দেখো, এই অতিরিক্ত লোভ, লালসা এসব মানুষের জীবনকে নষ্ট করে দেয়, তাই এসব বর্জন করা উচিত। আর একটা কথা তোমায় বলে রাখি, বুঝলে, জীবন যত সহজ সরল হয় মানুষ তত সুখী হয়। আর এটা প্রমাণিত সত্য, ম্যাডাম। বুঝলাম, মাস্টার মশাইকে বিয়ে করেছি না, জ্ঞান তো শুনতেই হবে। তাই বুঝি? হ্যাঁ, তবে রে, হ্যাঁ করছো কি? হ্যাঁ, তুমি ঠিক বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। আমি ওদেরকে ঠিক বুঝে উঠতে পারছি না। ও মা, সে আবার কি? এই কদিনের মধ্যেই কেন? ওরা কি তোর সাথে কোনো রকম অশান্তি করেছে? না না, অশান্তি ঠিক নয়, আমি ওদেরকে ঠিক বুঝতে পারছি না। ওরা যেন কেমন, আর সবাই মিলে সারাদিন শুধু জ্ঞান দিয়েই চলেছে। জ্ঞান আছে তাই জ্ঞান দিচ্ছে। আর তাছাড়া মা, গুরুজনেরা তো ভালোর জন্যই জ্ঞান দেয়। শোনো মা, সদ্য বিয়ে করা বর যদি সারাদিন জ্ঞান দেয়, কোন মেয়ের ভালো লাগবে বলো তো? তোমার জামাই একটুও রোম্যান্টিক নয়। কোথায়? আমার তো তেমন মনে হয় না। বেশ হাসি খুশি মিশুকে। ওই তো ওই ঘরে তোর দাদা বাবার সাথে কি সুন্দর গল্প করছে। এই গল্প করা অব্দি দৌড়। আমার বিয়ে হয়েছে নতুন, আমাকে কোথায় একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবে, ভালো মন্দ কিছু নিয়ে এসে খাওয়াবে, তা নয়। দেখো দেখো, ফুলসজ্জায় কি আংটি দিয়েছে দেখো। যাই হোক, আংটি দিয়ে তো আর ভালো মন্দ বিচার হয় না। না মা, শুধু আংটি নয়, ওদের খাওয়া দাওয়ারও ঠিক নয়। একটা ছোট তেলাপিয়া মাছকে দু ভাগ করে দুবেলা খায়। এটা কিপটামি নয় বলো তো? অনেকেই না মিতব্যয়ী মানুষদের কিপটে ভাবে, আসলে এটা তাদের ভাবনার দোষ, তাই না? সে তো বটেই। প্রত্যেক মানুষকেই আয় বুঝে ব্যয় করা উচিত। তারপর ওই জিনিসপত্রের আজকাল যা দাম বেড়েছে, আর এর সাথে ওই রোগ হলে তার কথাই নেই। এই ব্যাপারটাই সকলে বোঝে না। ফুর্তি করে, নেশা করে লাখ লাখ টাকা উড়িয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। আসলে কি বলুন তো, শুধু শিক্ষিত হলেই হয় না, জীবনে একটা আদর্শ থাকতে হয়। আর আদর্শর কোথায় বাবা? সব স্রোতে ভাসছে। দেখো, স্বাধীনতার পর ভারতবর্ষের কজন মনীষী জন্মগ্রহণ করেছেন বলো? কি আর বলবো বল। তবে কিছুদিন যাক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখা যাক, বিয়ে যখন হয়ে গেছে তখন তার কিছু করার নেই। এরকম বলছিস কেন? এই তো কয়েকদিন আগে তুই বললি খুব কেয়ারিং, তোর দিকে ভীষণ খেয়াল রাখে, আর এখন উল্টো কথা বলছিস। তখন বুঝিনি মা, এখন বুঝলাম। কেয়ারিংটা শুধু ওর মুখেই, কাজে নয়। শ্বশুরবাড়িতে প্রথম প্রথম সব মেয়েরই এরকম হয় বলো, আমারও হয়েছিল। এই তো সবে অষ্টমঙ্গলে এলি, আর একদিন কাটিয়ে বাড়ি ফের, রোজকার জীবন শুরু হোক, দেখবি সব কিছু অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এই গণেশকে কত দেওয়া যায় বলো তো? কত? আর 5,000 দিয়ে দাও। চা এনেছি বাবা। ও আচ্ছা, বিয়ের কাজ তো বেশ সুন্দরভাবে হলো, তো এবার নতুন সংসারের দায়িত্ব বৌমাকে একটু বুঝিয়ে দাও। আমার দায়িত্ব আমি সামলে নেব। তোমার বৌমা কি করবে তাকেই জিজ্ঞাসা করো, সামনেই তো আছে। বলো বৌমা, তুমি কি করতে চাও বলো। আমি সব কিছুতেই রাজি বাবা, কিন্তু বাড়ির রান্না বান্না আর ঘরের কাজ আমার ঠিক জানা নেই, কিন্তু মা শিখিয়ে দিলে আমি পারবো। রান্না বান্না মাই করতে পারবে, আর ঘর গৃহস্থির কী বা এমন কাজ আছে সেসব তোমার করার দরকার নেই। তাহলে কি করতে হবে বলো? আসলে কি জানো, আমরা চাকরি করা মেয়ে বউ করে আনতে চেয়েছিলাম। অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল ওর জন্য, কিন্তু আমার ছেলের তো তোমাকেই পছন্দ হলো। কি আর করবো বলো? আপনারা কি বলতে চাইছেন আমি ঠিক বুঝলাম না। আমি যে চাকরি করি না সেটা তো আপনারা সবাই জানেন। বৌমা, তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিই, তোমার এই বাড়িতে তেমন কিচ্ছু করার দরকার নেই। তোমার গৃহকর্মের সার্ভিসেস আমাদের কোনো দরকার নেই। আর কবে তুমি নেট দেবে, কবে তুমি চাকরি পাবে, এটা তুমি ভালো করে জানো। তবে হ্যাঁ, একটা প্রশ্ন থেকে যায়,
যে এই সংসারের প্রতি তোমার কি অবদান, এটা অন্তত তুমি ভালো করে বুঝো। বিশ্বাস করুন, আপনারা কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। তোমার একটা শিক্ষিতা মেয়েকে বোধহয় খুব বেশি বলার দরকার হয় না। আমি কি বলতে চাইছি তুমি সেটা বোঝার চেষ্টা করো। যদি একান্ত না পারো তাহলে বাবা মার কাছে বলো, দেখো তারা বুঝতে পারেন কিনা। না বোঝার কোনো কারণ নেই, দেরি করে মাইনে দিলে হবে না শুভ্রা। আচ্ছা স্যার, তাহলে বাবাকে বলবো। ঠিক আছে। এই সৌম, হ্যাঁ স্যার। তোর মাইনেটা কবে দিবি বলতো? স্যার আজকে তো 31 তারিখ, 1 তারিখে দিয়ে দেবো। মনে থাকে জানো? ঠিক আছে স্যার। স্যার আমার মাইনেটা কিন্তু অ্যাডভান্স দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। দেওয়া আছে? দাঁড়াতে দেখি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রতন, তোর বাবাকে বলবি প্রত্যেক মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে যেন মাইনাটা দেয়। স্যার আপনি তো জানেন যে বাবা 3 তারিখের আগে মায়না পায় না। আরে আমি জানি সেসব, কিন্তু বলবি যে 1 থেকে 2 তারিখের মধ্যে যেন চেষ্টা করে। ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা, তোর এখন সময় যা, বুঝলি? আমাকে একটু বেরোতে হবে। স্যার হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাওয়া যায় বলো তো, সেটাই তো ভাবছি। বিয়ের পর প্রথম বেরিয়ে 8 ঘন্টা ধরে হাঁটছি, ভালো লাগে বলো? সিনেমায় যেতে বললাম, তুমি জ্ঞান দিয়ে দিলে সিনেমার ভালো মন্দ নিয়ে। কোথায় যাওয়া যায় বলো তো? আচ্ছা, এই হরিণাভিতেই তো আমাদের শৈবালের বাড়ি। কি আমাকে অনেকবার বলেছিল জানো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওর ওখানে গেলে গল্প হবে, আড্ডা হবে, তার সঙ্গে বিকেলের চা জল খাবারটাও হয়ে যাবে। শৈবালকে? আরে শৈবাল আমাদের স্কুলের ফিজিক্সের টিচার, আমার থেকে অনেক জুনিয়র, কিন্তু হ্যাঁ আমাকে খুব রেসপেক্ট করে। ওখানে গেলে খুব আদর যত্ন করবে তোমায়। চলো ওর বাড়ি যাই। তো গেলে তো একটু মিষ্টি টিষ্টি নিয়ে যেতে হবে। আরে ধুর, ও শৈবালের সঙ্গে ওসব ফর্মালিটির কোনো দরকার নেই। এই তুমি আমি যদি যাই না, ও এমনি ধন্য হয়ে যাবে। তোমার না থাকতে পারে, আমার তো আছে। প্রথমবার যাচ্ছি, অন্তত পক্ষে 200 টাকার ও মিষ্টি। আরে আমারও তো মনে থাকে না। এই শৈবাল তো আজকে থাকবে না তো, ওর ওই যাদবপুরে একটা সেমিনার আছে বুঝলে। আজ ওর বাড়িতে গিয়ে কোনো লাভ নেই, ও বরং আরেকদিন যাওয়া যাবে। চলো বাড়ি চলো। আরে চলো মানে কোথায় যাব? বাড়ি যাবে? এতক্ষণ ধরে তো ঘুরলে। তুমি কি আমাকে রাস্তায় হাঁটানোর জন্য নিয়ে এসেছিলে বলো? তোমাকে নিয়ে বেরোতে কি অসুবিধা? হ্যাঁ, আর তোমাকে নিয়ে যদি না বেরোই, পাড়া প্রতিবেশী কি ভাববে? ভাববে তোমার আমার মধ্যে বোধহয় বনি বোনা নেই। দেখো, তোমার যেমন পাড়ার লোক আছে, আমারও তো বাড়ির লোক আছে বলো। মাকে আজকে আমি বলেছি তুমি আমাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছ, প্লিজ কিছু একটা করো। অন্তত চলো কোনো রেস্টুরেন্ট থেকে কিছু খাই। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্ট যেতে হবে না, চলো ঝালমুড়ি কিংবা ফুচকা খেয়ে আসি চলো। আরে রাস্তার ও সমস্ত নোংরা খাবার কেউ খায়? তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই? ও সমস্ত খাবার খেয়ে কি শরীর খারাপ বাঁধাবে? আচ্ছা এক কাজ করো, এই বাড়িতে চলো, বাড়িতে গিয়ে টিফিন করবে। আর শোনো, তোমার বাড়িতে কিছু একটা বলে দিও বুঝলে। তোমার বাড়ির লোক তো আর যাচাই করতে আসছে না, আর যেটা বাড়িতে বলবে সেটা আমাকেও জানিও। কারণ তুমি হয়তো বলবে সিনেমায় গেছিলাম, আমি বলবো থিয়েটারে গেছিলাম। দেখবে দুজনেই মিথ্যেবাদী হয়ে গেছি। আর আরেকটা কাজ করো, তুমি কালকে বলো একটু বাড়ি থেকে ঘুরে এসো। চলো আজ বাড়ি চলো। ছি 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 ছি, কি অসভ্যতা! এ কার হাতে মেখে তুলে দিলাম? তুমি না বড্ড অল্পতে উতলা হয়ে পড়ো। আরে এত কান্না কাজের বা কি আছে সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা বলুন, সত্যি করে বলতো, ওরা কি তোর উপর কোনো অত্যাচার করেছে? কি বলছো তুমি? কেন চাকরি করছে না সেটা জানতে চাইছে। চাকরি করতে চাইলে সাপোর্ট করছে না, বলছে বাবা আমাকে জিজ্ঞেস করো তারা কি বলেন। এসব কথা মানে এই তো একটা বাড়ি বইয়ের উপর মানসিক অত্যাচার। আস্তে আস্তে আস্তে, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। মা মা সত্যি করে বলতো, ওরা কি তোকে বাড়ির থেকে কোনো টাকা পয়সা নিয়ে আসার জন্য চাপ দিচ্ছে? তেমন কিছু বলছে না, কি চাইছে সেটাও ভালো করে বলছে না। তুই জামাইকে এসব কথা বলেছিস? না, তেমন কিছু বলা হয়নি। সবই বাড়িতে বউ হয়ে গিয়েছি, এখন স্বামীর কাছে শ্বশুরবাড়ির লোকজনের নামে নালিশ করব? কেন বলবি না? তোর সাথে খারাপ ব্যবহার করলে তুই তো স্বামীকে বলবি না? সব বলবি।
তোর কিছু খেতে ইচ্ছে হলে, কিছু আনতে ইচ্ছে হলে তুই পুলককে বলবি। তোকে যখন বিয়ে করেছো তোর সব শখ আহ্লাদ ওকে মেটাতে হবে। কি শেখাচ্ছে সব? হ্যাঁ, ওর কি সকাল লাগছে? ওর কি সকাল লাগছে? আমাকে বলো, আমাকে বলো, আমি মেটাবো। না বাবা, তুমি তো মেটাবেই আমি জানি, কিন্তু আমার উপর আমার স্বামীর তো একটা দায়িত্ব কর্তব্য আছে, সেটা সে করবে না কেন? পড়ার সময় তো পেরিয়ে যায়নি, আর কয়েকটা দিন দেখ। আসুন, তার চেয়ে বরঞ্চ তুই কোনো কোচিং টোচিং এ ভর্তি হয়ে ওই নেট সেটের প্রিপারেশন নিয়ে নে, বুঝলি? একবার যদি প্রফেসর হয়ে যেতে পারিস না, তাহলে সময়ও কাটবে আর অনেক টাকাও রোজগার করতে পারবি। আর খরচা যা লাগে আমি দেবো। তাতে সমস্যা মিটবে বলে আমার মনে হয় না বাবা। শুধু শুধু আমার টাকা পয়সাগুলো নষ্ট হবে, তার চেয়ে বরং আমার জানা দরকার ওরা কি চায়। আজ রাতেই আমি তোমার জামাইয়ের সাথে কথা বলবো। কি বলবি তুই? হাত খরচ চাইবো। প্রত্যেক ভদ্র শিক্ষিত স্বামী যেমন তার স্ত্রীকে হাত খরচ দেয়, তেমনি তোমার জামাইকেও আমাকে প্রত্যেক মাসে হাত খরচ দিতে হবে। হাত খরচ? কিসের হাত খরচ? বারে, আমি তো একটা মেয়ে মানুষ, আমার কি কোনো হাত খরচ লাগে না? আরে তোমার আবার কি হাত খরচ? হ্যাঁ, খাওয়া দাওয়া সবই তো পাচ্ছ, আর বিয়েতে যা জামা কাপড় পেয়েছো ও আগামী 5 বছর তোমার আর কিছু কিনতে হবে না। আর কি চাই? শুধু খাওয়া দাওয়ার হাত খরচ দিলেই তোমার দায়িত্ব শেষ? মেয়েদের কত টুকিটাকি জিনিস লাগে তুমি জানো না? আচ্ছা, আমার মা তো একজন মেয়ে মানুষ, আর মা বাড়িতেই থাকেন। তা তোমার যে জিনিসগুলো দরকার সেগুলো হয়তো মার কাছে আছে। হ্যাঁ, কোনো জিনিস যদি মার কাছে না থাকে সেক্ষেত্রে তুমি বললে মা আনিয়ে দেবে, কিন্তু হাতে টাকা রেখে তুমি করবে কি? হ্যাঁ, টাকা লাগে না? এই যে আমি বাপের বাড়ি যাচ্ছি, তুমি 1 টাকাও ভাড়া দিচ্ছ? মাঝে মধ্যে ওই বাড়িতে যেতে গেলে আমাকে কিছু হাতে নিয়ে যেতে হয়, নাহলে তোমার সম্মান থাকবে? ওফ, নিজের বাবা মায়ের কাছে যাবে সেখানেও তোমার ফর্মালিটি? আচ্ছা, আমি যে রোজ বাড়িতে ফিরি, আমি কি রোজ বাবা মার জন্য কিছু হাতে করে নিয়ে আসি? অদ্ভুত যুক্তি তোমার। শোনো, আমার অদ্ভুত যুক্তি নয়, তুমি নিজে আসলে অযৌক্তিক কথা বলছো দেখে আমার যুক্তিগুলোকে তোমার অদ্ভুত বলে মনে হচ্ছে। হ্যাঁ, একটা কথা আমি জানি যে ও বাড়িতে গেলে তোমার ভাড়াটা দরকার হয়, কিন্তু সে টাকাটুকুও কি তোমার কাছে নেই? বিয়েতে ক্যাশ ট্যাশ কি কিছুই পাওনি? থাকবে না কেন? আছে, কিন্তু সে টাকা আমি খরচা করব না। যদি খরচা করতেই হয় আমি আমার বাবা মাকে কিছু কিনে দেবো। ও, তো ওনারা সেই জিনিস নেবেন? কেন নেবেন না? আমি স্বেচ্ছায় দেবো। আর তোমার বাড়ি থেকে যেসব টাকা দিয়েছে সেগুলো তো আমি জানতেও পারলাম না, সেসব খাম তুমি রেখে দিয়েছো। সেসব টাকাপত্র তো আমি তোমার কাছে জানতে চাইনি। তাহলে এই টাকা আমি খরচা করবো সেটা তুমি কেন বলবে? এ শোনো, এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করার কোনো ইচ্ছে আমার নেই। তোমাকে একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, তুমি আমার কাছে কোনো রকম টাকা পয়সা চাইবে না, ব্যাস। তাহলে কার কাছে চাইবে? আমার বাবা মায়ের কাছে? চাইবে তোমার বাবা মা। আরে বাবা মার কাছে তো সন্তান যে কোনো কিছু চাইতে পারে। আর তাছাড়া তোমার বাবা মা যদি তোমাকে কিছু দেন, টাকা পয়সা দেন, তোমার তো আর কারোর কাছে হাত পাততে হচ্ছে না। ও, তাহলে তোমার বোনের হাত খরচ তোমার বাবা মা দেন? হয়তো দেন, কিন্তু সে নিয়ে প্রশ্ন করার মতো শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি। আমি এই প্রশ্ন তুলছি। তোলো, কিন্তু একটা কথা তোমায় পরিষ্কার বলে রাখি, আমার বাবা মা যদি কোনো রকম অসম্মান হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। গুরুজনদের অসম্মান করা শিক্ষা আমার বাবা মা দেননি, কিন্তু তোমাদের মানসিকতা আমার জানাটা খুব দরকার। তাই ওনাদের মুখোমুখি আমাকে হতেই হবে। এসব আবার কারো জানতে হয় নাকি? চারিদিকে খোঁজ খবর নিয়ে দেখো, ছেলের বাড়ির লোকেরা মেয়ের বাড়ির কাছে কত কি চায়। আরে চাইতে কেন হবে? আমার শ্বশুর বাড়ির লোকেরা কি তোমাদের কাছে কিছু চেয়েছিল? তা বলে কি তোমরা আমায় কিছু কম দিয়েছো? মিমি, আমার বাবাও কিন্তু কিছু কম দেয়নি। তোমার বাবা যখন কম দেননি তখন তো তিনি বড় লোক। তো বড় লোকের মেয়ে, শ্বশুর বাড়ি আসার 2-3 দিনের মধ্যেই তুমি ছোট লোক ভিখিরির মতো হাত পেতে অন্যর কাছে হাত খরচ চাইছো কেন? কিন্তু বাবা, বিয়ের পর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তো স্বামী নেওয়ার কথা। তা তুমি কি বলতে চাইছো? তুমি ভরণ পোষণ পাচ্ছ না, তাই তো? মায়ের কাছে তো শুনলাম তুমি এক বেলায় যা খাও আমি 4 বেলা মিলিয়েও তা খেতে পারতাম। ছি, এসব কি বলছো তুমি? এটা একটা শিক্ষিত ফ্যামিলির আচরণ না বৌমা, এই ধরনের কথাগুলো সাবস্ট্যান্ডার্ড ফ্যামিলিতেই হয়। আমার মেয়ে এইটাই তোমায় বোঝাতে চাইছে। শোনো বৌ, আমার মেয়ের কথা যেমন তোমার গায়ে লাগলো, তেমনি তুমি যখন বিয়ের পরে পরেই এসে
অন্যর কাছে হাত পেতে হাত খরচের টাকা চাইছো, সেটা আমাদেরও গায়ে লাগে। বাবা, আমি একটা ভদ্র শিক্ষিত ছেলের স্ত্রী, আমারও তো কিছু শখ আহ্লাদ থাকতে পারে। এখন তো দেখছি আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মিনিমাম রিকোয়ারমেন্টও মেটাতে পারবে না। আর আমার স্বামী, তাকে তো 2 টাকা সেফটি বিন আনতে পারলেও সে আনতে পারবে না। সেটার জন্য আপনাদের কাছে আমাকে হাত পেতে চাইতে হবে। হ্যাঁ, হাত পাততে হবে, কারণ সংসারের কোনো কাজই যখন তোমার দ্বারা হয় না, তখন তোমার খাওয়া পড়ার খরচাটাই যথেষ্ট চেয়ে বেশি। ঠিক আছে, আমি ওর বাবা মাকে সব বাধ্য হয়ে জানাচ্ছি। এগুলো তো তোমার আগেই জানানো উচিত ছিল। তুমি ইমিডিয়েটলি জানাও, দরকার হলে কালকে তুমি চলে যাও। কিছু মনে করো না, তোমার কাছে যদি টাকা না থাকে, আমি তোমাকে এই আলোচনাতে যোগদানের জন্য 50 টাকা দিচ্ছি। বাস ভাড়াটাও খরচ করে কিন্তু আমায় ফেরত দিও। বাবা, বাবার সাধ্যমতো কন্যাকে দানস্থ করেছিলেন, কিন্তু তাদের মানসিকতা এত খারাপ যে তারা বিয়ের যথাসামগ্রী পাওয়া পরেও মেয়ের কাছ থেকে নানা রকমভাবে জিনিসপত্র এবং নগদ টাকার দাবি করতেন। স্বামীর বাড়ির এত লোভী মানসিকতার জন্য তাকে অনবরত চাপ দিতে থাকতো। তুই টাকাটা হাত পেতে নিলি? কেন নেব? আমি কি ওদের মতন অসভ্য ছোট লোক নাকি? আমি আর সহ্য করতে পারছি না, তুমি পুলককে ডেকে পাঠাও এক্ষুনি। আস্তে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করো না। আমি আর 1 মিনিটও সহ্য করতে পারছি না। রিজু, তুই এক্ষুনি পুলককে ফোন কর, আমি কথা বলবো। মা, ওকে বলে কোনো লাভ নেই, ওর বাবা মাকেই দেখাবে। তবে ওর বাবার সাথে কথা বলবো, কি করে উনি আমার মেয়েকে খাবার খোটা দেয় সেটা আমি জানতে চাই। মা, তুমি এমন কেন করছো বলো তো? আচ্ছা, ওদের সঙ্গে অশান্তি করলে কি লাভ হবে বলো তো? কি হবে? ডিভোর্স দেবে? দিক তো দেখি, তাহলে আমি ওদের ভিখিরি বানিয়ে ছেড়ে দেবো। ওরা না হয় ভিখিরি হলো, তাতে তোমার কি খুব একটা লাভ হবে? এদিকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জেনে যাবে যে তোমার মেয়ের বিয়েটা ভেঙে গেছে। এই অসম্মানের দাম কত মা, বলতে পারো? কেন তোকে বিয়ে দিলাম? কেন? ইচ্ছে তো তোকে বিয়ে না দিলে ভালো হতো মা। কি করে এত বড় ভুল করলাম? কেঁদো না, একটু শক্ত হও, মনটাকে শক্ত করো। আমাদের লড়তে হবে। বলুন, তুই ওদের কাছ থেকে 1 টাকাও কোনোদিনও চাইবি না। হ্যাঁ, কিন্তু ওর ইমার্জেন্সি দরকার পড়লে ও টাকা পাবে কোথায়? সেটা আমি বুঝবো, সেটা আমি দেবো। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে, সন্ধে তো হতে চললো, কোথায় গেছে না গেছে কিছুই বলে যায় না। আচ্ছা, তোমরা এগুলো এলাও করো কেন? আরে বাবা, গেলে কোথায় যাবে? বাপের বাড়ি যাবে। বাপের বাড়ি যাওয়া আমি এখন আটকাতে পারবো না। তা কবে আটকাবে? সেটা সময় হলেই বোঝা যাবে। আরে বাবা, মধু খেতে হলে মৌমাছিকে ফুলের কাছে যেতে দিতেই হবে। কিন্তু বাপের বাড়ি গেলে তো বেলাবেলি ফিরে আসে, এত তো দেরি করে না। পুলক আসার সময় হয়ে গেল, এখনো ফেরার নাম নেই। দেখো তোমার ছক আবার উল্টে না যায়। মৌমাছির ডানা কিন্তু বেশ বেড়েছে। তোমরা কি শুরু করেছো বলো তো তখন থেকে? মৌমাছি, ফুল, ডানা। আচ্ছা, তোমাদের কি মনে হয় বলো তো, ওকে বাপের বাড়িতে যেতে দিলে ও সেখান থেকে টাকা পয়সা নিয়ে চলে আসবে নাকি? আরে বাবা, একটু অপেক্ষা কর। আমার তো চতুর্থী কাজ হয়েছে, বাড়ি ফিরো। সরি, একটু লেট হয়ে গেল। তুমি কোথায় গিয়েছিলে? একটু কেনাকাটা ছিল তো, তাই গিয়েছিলাম। তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি কি কিনেছো? মা, ওই শাড়ি, সালোয়ার আর কিছু দরকারি জিনিসপত্র ছিল। টাকা কোথায় পেলে? আমার কাছে ছিল, আমি আসছি, তোমরা বসো। কি গো, এ তো অনেক টাকার জিনিসপত্র কিনেছে মনে হচ্ছে। কি হয়েছে? মনে হচ্ছে কোনো গম্ভীর ব্যাপার। এই তুই কত মাইনে পাস রে? মানে হঠাৎ এরকম প্রশ্ন? এই দাদা, তুই বৌদিকে মার্কেটিং এর জন্য কোনো টাকা পয়সা দিয়েছিস? মার্কেটিং এ? কই না তো।
এই, আমার সঙ্গে সত্যি কথা বল, তুই আমাদের সঙ্গে আবার ছল চাতুরি করছিস না তো? কি জাদা কথা বলছো বলো তো? তোমাদের কথা তো আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, তোর বউ এইমাত্র এতগুলো টাকার জিনিসপত্র কিনে বাড়িতে ফিরলো। টাকা কোথায় পেয়েছে সেসব কিছুই বললো না। ব্যাপারটা কি? তা আমি কি করে জানবো? এই দাদা, তুই সত্যি করে বল তো, তুই বৌদিকে নিয়ে মার্কেটিং এ যাস নাই তো? মার্কেটিং? আমি? হতেও পারে দুজনে ধরা পড়ে যাবে বলে বউকে আগে পাঠিয়ে দিয়েছিস, তারপর নিজে ঢুকলি। শোন শোন পুলক, আমার সাথে কিন্তু চালাকি করিস না। কি জাদা কথা বলছো বলো তো? কে তোমাদের এসব মাথায় ঢোকায়? হ্যাঁ, আরে বাবা, তোমার বউই ঢোকাচ্ছে। যার একটা সেফটি পিন কেনার পয়সা নেই, যার একটা বাস ভাড়া দেওয়ার পয়সা নেই, সে এক গাদা শাড়ি জামা সব কিনে নিয়ে এলো, পয়সাটা পেলো কোত্থেকে? যা গিয়ে বউকে জিজ্ঞেস কর, দাঁড়িয়ে আছিস কেন? ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে জিজ্ঞেস করছি। যত সব। দেখা তো কেমন লাগছে আমার, মানাবে এটা? তুমি হঠাৎ এত টাকা জিনিস কিনতে গেলে? যাক বাবা, আমি আমার পছন্দের জিনিস নিজের টাকায় কিনতে পারবো না? নিজের টাকা? তোমার তো কোনো টাকাই নেই। এত টাকা তুমি পেলে কোত্থেকে? আমার যে টাকা নেই কবে বললাম আমি? সবসময় বলছো, আমাকে বলছো, বাবা মাকে বলছো। কি বলেছি আমি? আমি বলেছি স্ত্রীর যতই টাকা থাক, স্বামীর কাছে তার যতটা পাওয়ার কথা সেটা সে পাবে কিনা এখানে। তুমি বলেছো মায়ের কাছ থেকে চেয়ে নিতে, আমার দরকার পড়েনি তাই মায়ের কাছ থেকে চাইনি। তার আচ্ছা। সঙ্গে আমার টাকার কি সম্পর্ক? তার মানেটা হলো তোমার কাছে যথেষ্ট টাকাই আছে। তা কত টাকা আছে শুনি? কেন বলবো? তুমি কোনোদিনও বলেছো তুমি কত টাকা আয় করো, কত টাকা মায়ের হাতে দাও, কত টাকা সেভিংস করো? তুমিও বলোনি, আমিও তোমাকে জিজ্ঞাসা করিনি। তোমার কত টাকা আছে সেটা আমি জানতে চাইছি না, কিন্তু টাকার সোর্সটা তো আমায় বলতে হবে। এতগুলো টাকা কোথা থেকে আসলো, কিভাবে আসলো সেটা আমি জানতে চাইবো না? আর তাছাড়া সে টাকা তুমি অসৎ পথে উপায় করছো কিনা সেটা আমি জানতে চাইবো না? কি কি বলছো তুমি? আমি এটাই বলছি, এতগুলো টাকা কোথা থেকে আসলো সেটা তুমি আমায় বলো। যদি তোমায় কেউ দিয়ে থাকে সেটাও বলো। টাকাটা আমার বাবা দিয়েছে। ও, তা ভালো তো, খুব ভালো, দিতেই পারেন তোমার বাবা। তা আমার বাবা মাকে আমি এই কথাটাই বলছি, বুঝলে? দুজন বয়স্ক মানুষকে কনফিউজ করে তো কোনো লাভ নেই। তা বলছিলাম যে কত টাকার মার্কেটিং করলে? ওই 15,500-এর মতন। হ্যাঁ, 15,500? তা সব কি নিজের জন্য জিনিসপত্র কিনলে? অন্যদের জন্য নিশ্চয়ই কেননি? এই নাও, এটা তোমার জন্য। এটা কি? খুলে দেখো না। সানগ্লাস? সানগ্লাস তো আমি পরি না। ওহ, পরে দেখো না, ভালো লাগবে, চোখে একটু আরামও লাগবে। কত দাম নিল এটা? ওই 6,500-এর মতো। হ্যাঁ, 6,500? সোনারপুরের গৃহবধূ পৌলমী বিশ্বাসের বাবা ভাবলো যে মেয়ের হাতে টাকা দিলেই বোধহয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবে ব্যাপারটা ঠিক উল্টোটা ঘটল। লোভীরা টাকার গন্ধ পেয়ে পৌলমী আর তার বাবার ওপর ক্রমশ চাপ দিতে শুরু করে। কখনো আবদার, কখনো পরোক্ষ দাবি, আবার কখনো হুমকি দিয়ে পৌলমীর ওপর চাপ সৃষ্টি করে তার বাবার কাছ থেকে টাকা দাবি করতে থাকে পৌলমীর শ্বশুরবাড়ির সেই শিক্ষিত লোকজনেরা। সেইটাকেও আবার অসম্মানের সঙ্গে দিলে হবে না। সম্ভ্রান্ত বেয়াই বাড়িতে গিয়ে ইনিয়ে বিনিয়ে সম্মানের সঙ্গে টাকা না দিলে পৌলমীর সামনেই তার বাবা মাকে আদ্যশ্রাদ্ধ করতে ছাড়তেন না পৌলমীর শ্বশুরবাড়ির লোকেরা। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা বছর। ইতিমধ্যে পৌলমীর একটি ছেলেও হয়। ছেলে হওয়ার সমস্ত খরচ পৌলমীর বাবাই দিয়েছে। পৌলমীর ছেলে যখন 2 বছর বয়স, তখন স্কুলে ভর্তি করার প্রশ্ন উঠতেই একটা বড় দাও মারার পরিকল্পনা করে এই শিক্ষিত শয়তানরা। তাহলে বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেবে কে? আমার বাবা? হ্যাঁ, তোমার বাবা।
তোমার বাবা যদি নাতিকে ভালোবেসে থাকে তবে উনি নাতিকে ভালো স্কুলে পড়ানোর জন্য খরচা দেবেন কেন? তোমার বাচ্চার পড়াশোনার দায়িত্ব কি তোমার বাবা মা নেন নাকি? এই শোনো, তুমি কথায় কথা ওর সাথে তুলনা টানো কেন? হ্যাঁ, কেন টানবো না? ও আপনার মেয়ে বলে আপনার মেয়ের বেলায় সব ঠিক আর বৌমার বেলায় সব ভুল, এই আপনাদের শিক্ষিত ফ্যামিলি? এই কি বলতে চাইছো তুমি? আমরা অশিক্ষিত? শিক্ষিতই যদি হবেন তাহলে একটা ছোট বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে আপনারা অস্বীকার করছেন কেন? আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, একদিনও বাচ্চার কোনো দায়িত্ব নিয়েছে? আচ্ছা বাবা, আপনি চান না আপনার নাতি বড় হোক, শিক্ষিত হোক? আরে মানুষ তো কত কিছুই চায়, তো চাইলেই পাওয়া যাচ্ছে। এই যে আমাদের বাড়িটা সারার জন্য 4 লাখ টাকা লাগবে, টাকাটা পাবো কোথায়? আমি এত কিছু জানি না, কিন্তু বাচ্চার পড়াশোনার দায়িত্ব বাচ্চার বাবাকেই নিতে হবে। কেন? তোমার বাপই বাচ্চাকে মানুষ করুক না? বাবার কত করবে? পেটে বাচ্চা আসার পর থেকে তো বাবা সব দায়িত্ব পালন করছে। আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, আপনার ছেলে একদিনও বাচ্চার কোনো খরচ মিটিয়েছে? ঠিক আছে, আমরা তোমার বাচ্চার জন্য কিছু করিনি, তাই তো? আজ থেকে করব। ওকে ভালো স্কুলে ভর্তি করাবো, ভালো টিউশনের ব্যবস্থা করবো। শুধু 4 লাখ টাকা আমাদের দিতে বলো, যাতে আমরা বাড়িটা রিপেয়ার করতে পারি। ছি 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 ছি, আপনারা এত অসভ্য, এত ছোট লোক। আপনাদের মতন ছোট লোক ফ্যামিলি আমি একটাও দেখিনি। এই, তুমি আমার বাবাকে ছোট লোক বললে? তোমার ওই জিভ না আমি টেনে ছিঁড়ে দেবো। এসো না, এসো, দেখি কেমন জিভ টেনে ছিঁড়তে পারো। অনেকক্ষণ ধরে ভাষণ শুনছি, কি ব্যাপার? হ্যাঁ, আরে একটা কথা শুনলো না, তোর গলা টিপে আমি মেরে ফেলবো। আরে যাও, কাপুরুষ কোথাকারে। কালকে যখন স্কুলে যাবে না, হাতে চুড়ি পরে যেও। এই কি বলছিস? হ্যাঁ, হাতে চুড়ি? হ্যাঁ, তুই দেখবি, দেখবি কে কে চুরি করে, দেখবি? লজ্জা আমার। ছাড়ো। কে চুরি করে? হ্যাঁ, চল চল, কে চুরি করবে? তুই না আমি? হ্যাঁ, কে চুরি করবে? কে চুরি করবে বল? তুই মেরে ফেলবো। আর লাগছে টাকা আনবি কি আনবি না? আমি মরে যাবো। আনবি কি আনবি না? ওঠ। মেরে ফেলবো আজকে। ছাড়ো আমায়। ওঠ। ছাড়ো না। এই, শোন, অনেক সহ্য করেছি, ছাড়ো অনেক আমায়। সহ্য করেছি রান্না, ছাড়ো। তোকে অনেক সুযোগ দিয়েছি। কি গো, মেয়েটা তো এখনো ফোন করলো না। তুমি ওকে একটা ফোন করো। দাঁড়া দাঁড়া, করছি করছি। ফোনটা কেটে দিল। ফোন কেটে দিল, কিন্তু ও তো কখনো ফোন কাটে না। হাজার ব্যস্ত থাকলে পরে ফোন ধরে বলে আমি একটু পরে ফোন করছি। তুমি আবার করো। দাঁড়া দাঁড়া, করছি। যে ফোন নম্বরে আপনি ফোন করেছেন সেটি এই মুহূর্তে সুইচড অফ আছে। মোবাইলটা সুইচ অফ করে দিল। সুইচ অফ? আবার কিছু হলো না তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর 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 শ্বশুরকে একবার ফোন করে দেখি। তাই করো। বাবা, তোমার ছেলে শ্বশুর ফোন করেছে? কেটে দাও, কেটে দাও। না না বাবা, ফোনটা ধরো, ধরে বলে দাও এরকম অসময়ে যেন যখন তখন ফোন না করে। হ্যালো, হ্যালো দাদা, দাদা কেমন আছেন? আমার শরীরটা ভালো নেই, আর আমি এখন কথাও বলতে পারবো না। চাপ বাবা, ফোনটা কেটে দিল। কি বললো? বললো শরীর ভালো নেই, এখন কথা বলতে পারবে না। হ্যাঁ, আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। তুমি কালকে রিজুকে নিয়ে ওদের বাড়ি যাও। ঠিক আছে। আচ্ছা, এমন না বলে কেউ হঠাৎ এসে হাজির হওয়া, এটা কি ভদ্রলোকের কাজ? না না, মানে আসলে দাদা কালকে বললেন যে ওনার শরীরটা ভালো না, তাই দেখা করতে এলাম আর কি। আরে শরীরের খবর জানতে হলে ফোনই তো রয়েছে, তাহলে আবার আসতে হবে কেন? না না, ওনার সঙ্গে একটু দরকার আছে। ওর ফোনটা সুইচ অফ কেন? ওকে একটু ডাকুন না। বৌদির শরীর ভালো, তাছাড়া বৌদি এখন ঘুমোচ্ছে, ওকে ডাকা যাবে। ঠিক আছে, আপনাদের ডাকতে হবে না, আমিই ডাকছি। আরে অসভ্য ছেলে তো আপনার। কি শিক্ষা দিয়েছেন ছেলে মেয়েদের? রিজু, বস বস, আমি কথা বলছি। দেখুন, আপনাদের ওকে একটু ডেকে দিন। একবার একবার দেখা করেই চলে যাব, প্লিজ। মিমি, যা গিয়ে ডেকে নিয়ে আয়। আচ্ছা দাদা,
একটা সত্যি কথা বলুন তো, ওর সাথে কি কোনো অশান্তি হয়েছে আপনাদের? আচ্ছা একটা কথা বলুন, আমরা কেন অশান্তি করতে যাব? অশান্তি তো করছে মেয়ে আমার ছেলের সঙ্গে। কি নিয়ে? কি নিয়ে আবার? বাচ্চার স্কুলে ভর্তি হওয়া নিয়ে। আমাদের বাড়ির কিছুটা পোর্শন সারাতে হবে, তার জন্য 4 লাখ টাকা দরকার। আমরা মরছি টাকার জ্বালায়, আর তার মধ্যে সে জেদ ধরেছে তার বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করাতে হবে। এটা শুনে আমার ছেলের তো মাথা গরম হয়ে গেছে। এতে মাথা গরমে কি আছে? পুলকদা নিজে একজন টিচার হয়ে তার বাচ্চাকে ভালো স্কুলে পড়াবে না? এই শোনো, পুলকদার লাখ লাখ টাকার গাছ নেই। ছেলে স্কুলে ভর্তির পেছনে লাখ লাখ টাকা খরচা করবে, আবার বাড়ি করার পেছনে লাখ লাখ টাকা খরচা করবে। আরে বাবা, বাড়ি তৈরির খরচ তো একবারই মোটে 4 লাখ টাকা। আর একটা বাচ্চা সারা জীবনের লেখাপড়ার খরচ কত লাখ বলো দেখিনি? সে আমি জানি, কিন্তু আমি জানি কি করব? যে খরচাটা কম সেটা কি কেউ করবে? কেউ কি নিজের থেকে বলবে ঠিক আছে আমি খরচা দিচ্ছি, আপনারা ভালো স্কুলে ছেলেকে পড়ান? এ কি কি হয়েছে তোর? কিছু হয়নি। তোরা কেন এসেছিস সেখানে? তোর মোবাইলের সুইচটা অফ কেন? কি হয়েছে তোর মা? কিছু হয়নি বাবা, তুমি দাদাকে নিয়ে যাও তো। এই কিছু হয়নি বললি হবে? দেখো না হাতটা কেমন লুকিয়ে রেখেছে। এই তোর হাতে কি হয়েছে রে? কিছু হয়নি বললাম তো। বাবা তুমি দাদাকে নিয়ে যাও তো, আমি যখন ডাকবো তখনই আসবে, তার আগে তোমরা আসবে না একদম। বাবুর তুই চুপ কর, তুই চুপ কর। দাদা আমরা যাচ্ছি, শুধু দাদা দয়া করে আমার মেয়েটাকে একটু দেখবেন দাদা। আমি কিন্তু আপনাকে চলে যেতে বলিনি। আমি চেয়েছিলাম সমস্যাটার একটা সমাধান করতে, কিন্তু আপনার মেয়েই সেটা করতে দিল না। আমার বাবা আর কোনো সমস্যার সমাধান করবে না, যা করব আমি করব, আপনি আমার সাথে কথা বলুন। বাবা তোমরা যাও এখন এখান থেকে, আর যদি কিছু দরকার পড়ে সেটা আমি তোমাকে ফোন করে বলবো। তুমি যাও এখন। ঠিক আছে যাচ্ছি মা, যদি কোনো অসুবিধা হয় আবার জানাস। চল চল। এক গ্লাস জল দে তো করি। হ্যাঁ গো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? বলু ফোন করেছিল। কি বললো? পুলক ওর ফোনটা বন্ধ করে আলমারির ভিতরে লুকিয়ে রেখে দিয়েছিল। ও অনেক খোঁজাখুঁজি করে বার করে লুকিয়ে আমাকে ফোন করে বললো 4 লাখ টাকা না দিলে ওকে ওরা বাড়ির থেকে বেরোতেই দেবে না। ওকে মারধর করছে না তো? মনে হয় মারধরও করছি গো। তুই ওকে এক্ষুনি নিয়ে চলে এসো, আমি ওকে আর ওই বাড়িতে রাখবো না। মেয়েটা আমার পড়ে আর খেতো না। আমি বলি কি, এত টাকাই যখন খরচা হয়েছে 4 লাখ টাকা খরচা করো না। আর টাকাটা দেওয়ার সময় পরিষ্কার বলে দেবে, যদি কোনো রকম মেয়েটাকে কোনো রকম কষ্ট দেয় একদম সবাইকে জেলে ঢোকাবে। এইবার টাকা দিলে আমি লিখিয়ে পড়িয়ে নেব, আর মেয়ের গায়ে যদি কেউ কোনো আমায় হাত দেয় তাহলে একটা টাকা আমি ওকে দেবো না। ওকে আমি এইখানে নিয়ে চলে আসবো। তবে তাই কর, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু কিন্তু আমার সব টাকা তো শেষ। 4 লাখ টাকা আমি নয় লোন করে নিয়ে আসতে পারি, কদিন বাদে না আবার শোধ দিয়ে দেবো। কিন্তু রাতারাতি এতগুলো টাকা জোগাড় করা তো সম্ভব না, আমাকে তো একটু সময় দিতে হবে। তারা গৃহ নির্মাণ করবে, গৃহ নির্মাণ বর্ধিত করবে, সেই জন্য তাদের 4 লক্ষ টাকার প্রয়োজন। তার বাবা মেয়েকে অনুরোধ করে বলেছিল কিছুদিন সময় দিলে আমি কিছু কিছু দেওয়ার চেষ্টা করব। তবুও তাদের ওই মানসিকতার কোনো পরিবর্তন না হওয়ায় তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত, তাকে খাওয়া বন্ধ করে দেয়, তাকে বাইরের লোকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। কোনো এক ক্রমে মেয়ে তার বাবাকে ফোন করে জানায়, বাবা তুমি যদি তাদের আশা পূরণ না করতে পারো তাহলে আমাকে মনে হয় মৃত্যুবরণ করতে হবে। বাবা বলছিলাম যে ওদেরকে একবার ফোন করে ডাকবো। না না, এখন ফোন করলে ঝামেলা হবে। আরে এখন যদি ফোন না করে তাহলে তো আরো বেশি ঝামেলা হবে। আমিও তো সেটাই বলছিলাম। দেখো পাড়া প্রতিবেশীকে তো আমাদের জানাতে হবে, আর তাদের মুখ থেকে যদি ওরা শোনে আরো বাজে ব্যাপার হবে। বাবা তুমি কি বলো, ডাকবো ওদের? দাঁড়া,
এত হুড়ি করিস না, আমাকে একটু চিন্তা করতে দে। কে 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 বাবা? বৌমার বাবা। ধরবো? না না, ধরো না, ধরো না। ধরো ধরো, ফোনটা ধরো, যা বলার বলে দাও, সব যা বলে বলো। হ্যালো। হ্যালো দাদা, কেমন আছেন? খুব না মানে খুব টেনশনে আছি। টেনশন? টেনশন মানে মানে কারো কারো কিছু হয়নি তো? কারো শরীর টরীর খারাপ হয়নি তো? আপনার মেয়ে? আমার মেয়ে কি হয়েছে? থেমে গেলেন কেন? বলুন 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 বলুন, কি হয়েছে বলুন। আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। পরের দিন সকালে খবর যায় যে আপনার মেয়ের শরীর খারাপ। বাবা তার ছেলেকে নিয়ে ছুটে আসে মেয়ের শারীরিক অবস্থা দেখার জন্য। এসে দেখে ওরা আমাদের বন্ধুকে মেরে ঝুলিয়ে দিয়েছে বাবা। আমি ওদের ছাড়বো না বাবা। বারুইপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্টের সেশন জাজ কোর্টে বিচারাধীন। আসামিদের গ্রেপ্তার করা হয় এবং তারা জামিনে মুক্ত আছে এবং বিচার শুরু হয়েছে। বিচাররে যা করবেন সেটাই হবে। সোনারপুরের গৃহবধূ পৌলমী বিশ্বাসের এই মৃত্যুকে তার শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালালেও নিজেদেরকে আর বাঁচাতে পারেননি। পৌলমীর বাবা তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের মামলা করেন। ময়না তদন্তে দেখা গেছে পৌলমী আত্মহত্যা করেনি, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হয়তো নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত পৌলমীর মনে হয়েছিল যে সে তার বাবাকে আর এটিএম কার্ড হতে দেবে না। হয়তো সে মৃত্যুর আগে প্রতিবাদ করেছিল, যার পরিণামে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করেছে। বর্তমানে মামলাটি বারুইপুর আদালতে বিচারাধীন। আমরা নিশ্চিত যে অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে, কিন্তু পৌলমী সে তো আর ফিরবে না। একটা শিক্ষিত বাড়ির ছেলে, যে কিনা পেশায় একজন শিক্ষক, যার কাজ ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে দেশের উপযুক্ত ভবিষ্যৎ নাগরিক হিসাবে গড়ে তোলা, তার উপর যদি মেয়ের বাবারা ভরসা করতে না পারেন, তাহলে কার উপর করবেন? এই কোন অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমরা? কবে দূর হবে এই বর্বর অমানবিকতার অন্ধকার? কিভাবে দূর হবে? আমরা তো ভাবছি, আপনারাও ভেবে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।